শুভ অপরাহ্ন। অধ্যয়নের পরীক্ষা বিষয়ক অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতির 274তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন পরীক্ষা ধরে ধরে আমাদের এই আলোচনা চলছে এবং আপনাদের বলে রাখছি আজকে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই আলোচনার শেষ পর্ব, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিষয়ক আমরা আলোচনার আজকেই ইতি টানব। কিন্তু ইতির যে বিষয় সেটি হলো রসায়ন। আপনারা জানেন এই রসায়ন আগামী 14ই মে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হবে 18ই মে। ফলে হাতে একটু সময় আছে, এর মধ্যেও প্রস্তুতিটি আরও একটু সুন্দর কিভাবে করা যায় এই বিষয়েই আজকে আলোচনা। আমরা আশা করব আজকে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থী যারা আছে তারা বিজ্ঞান শাখার বিশেষ করে তারা একটু কাগজপত্র খাতা কলম নিয়ে যদি বসে যায় তাহলে কিছুটা উপকৃত তারা হবে। আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন তাদের সাথে পরিচিত আমরা হব। কিন্তু তার আগে বলছি অন্যান্য বিষয়ের মতোই, অন্যান্য দিনের মতোই, সেটি হলো আপনারা যখন ফোন করবেন, সরাসরি আপনাদের জিজ্ঞাসা উপস্থাপন করবেন, তখন টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন এবং অবশ্যই আপনি আমাদের টেলিভিশনে যে নাম্বারগুলো দেখতে পাবেন সেই নাম্বারগুলো ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, আসুন পরিচিত হয়ে নিই কারা আছেন স্টুডিওতে অতিথি হিসেবে। আমার ডান দিকে আছেন মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন তিনি প্রভাষক, রসায়ন বিভাগে কর্মরত আছেন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন কলেজ, নারায়ণগঞ্জে। আর আমার বাঁ দিকে আছেন বিপ্লব কুমার দে। বিপ্লব কুমার দে তিনি প্রভাষক, তিনিও রসায়ন বিভাগে, তিনি কর্মরত আছেন ঢাকা নটরডেম কলেজে। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাব আলোচনায়। প্রথমেই বিপ্লব কুমার দেব, আপনাকে স্বাগত জানিয়ে বলছি যে আপনার যে প্রথম পত্র পরীক্ষা, আমি একটু আগেই বললাম যে এটা হচ্ছে 14 তারিখে পরীক্ষা শুরু হবে। জি স্যার। হাতে একটু সময় আছে আমাদের এই আয়োজনের মধ্যে, যদিও এর মধ্যে ব্যস্ততাও ওদের থাকবে নানা কিছু, তারপরেও আপনি যদি একটু বলুন যে প্রথম পত্র নিয়ে প্রথমে একটু কথা বলবে। আমরা প্রথম পত্রে আমরা দেখছি যে 17টি অধ্যায় আছে, কিন্তু ওরা আসলে 40 নম্বরের জন্য লিখিত পরীক্ষা দেবে। একটু কি বলা যায় যে কোন বিষয়গুলোকে, কোন অধ্যায়গুলোকে একটু গুরুত্ব দেবে তারা? প্রথম পত্রে রসায়নে দেখা যায় যে তাদের সৃজনশীলে মোট 4টা প্রশ্ন উত্তর দিতে হয়। তো সেই ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টারের সাথে গাণিতিক সমস্যা আছে। তো আমরা যদি স্টুডেন্টদেরকে বলে থাকি যে তারা যদি গাণিতিক সমস্যাগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করে এবং সেই ক্ষেত্রে তার এককগুলো, পর্যাপ্ত সূত্রগুলো, এককগুলো, এবং এটা যদি তারা লিখিত আকারে প্র্যাকটিস করে তাহলে তাদের জন্য অনেক বেশি সুফল বয়ে আনবে। আর চ্যাপ্টার ভিত্তিক দেখা যায় যে সৃজনশীল পদ্ধতিতে সবগুলো চ্যাপ্টারকেই সমান গুরুত্ব দেওয়া হয়, কারণ দেখা যায় তো বহু নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু লিখিত ক্ষেত্রেও স্যার দেখা যায় যে ক খ গ ঘ 4টা কোশ্চেন থাকে প্রতি সেটে। তো দেখা যায় যে জ্ঞান অনুধাবন যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। দেখা গেল যে উদ্দীপককে ভিত্তি করে গ এবং ঘ হয়তো তার একই চ্যাপ্টার থেকে পেয়ে যেতে পারে। আবার কখনো কখনো দেখা যায় যে গ ঘ আবার 2টা চ্যাপ্টার মিক্স করে কোশ্চেন হতে পারে, গ একটাতে ঘ একটা থেকে। তো সেই কারণেই তারা এরকম, তাহলে উদ্দীপকের মধ্যে আসলে দুটো অধ্যায়ের একটা সমন্বয় থাকে। আর দেখা যায় যে রসায়নের তো সব মৌল যে কোনো দিক থেকেই নেওয়া যায়, যে একই বিষয় আমি পদার্থের অবস্থা থেকেও নিয়ে যেতে পারি, আবার ওই পদার্থ ধরে আমি একটা গাণিতিক সমস্যায় চলে যেতে পারি। তো সেই কারণেই দেখা যায় যে তাদেরকে মোটামুটি সবগুলো চ্যাপ্টারের উপরেই একটা আইডিয়া থাকতে হবে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর। আর গাণিতিক সমস্যাগুলো যেহেতু সুনির্দিষ্ট কতগুলো চ্যাপ্টারে আছে, বিশেষ করে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 4 রাসায়নিক গণনা, তারপর অম্লক্ষার সাম্যাবস্থা, এবং তড়িৎ রসায়নের অংশটা কিন্তু সম্পূর্ণই আলাদা, চ্যাপ্টার 11 এবং 12। আচ্ছা। তো এই দুইটা চ্যাপ্টার দেখা যায় যে সম্পূর্ণই আলাদাভাবে একটা সেট থাকে, কারণ এটার তথ্যের সাথে অন্যান্য চ্যাপ্টারে মিল কম্পারেটিভলি। তার মানে কি এই 11 এবং 12 খুব ভালো করে পড়লে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, একটা সম্ভাবনা থাকে তাদের এই দুই চ্যাপ্টারের বিষয়বস্তু থেকে। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে বলছিলেন মোহাম্মদ জাকির হোসেন, তিনি কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করে ফেলেছেন, যদিও আমি তার কাছেই যেতাম। মোহাম্মদ জাকির হোসেন, আপনি কি যোগ করবেন? যেটা বলতে চাচ্ছি যে বর্তমানের যে সিলেবাসটা এটা শেষ এই বছরে, ফলে কোশ্চেনটা যদি পুরো বই থেকে ভালোভাবে পড়ে এবং অন্যদিকে বিশেষভাবে কতগুলো গ্রাফ থাকে, কতগুলো ডায়াগ্রাম থাকে, এই জাতীয় যে অধ্যায়গুলি থাকে সেগুলাকে যদি একটু অ্যানালাইসিস করতে পারে, একটা চিত্র দেখে যদি সে ধরে নিতে পারে যেটা ওই অধ্যায়ের, যেমন একটা অ্যামাগা কার্ভ থাকে কেমিস্ট্রিতে, প্রথম অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অ্যামাগা কার্ভ। এখন তাকে এটা কোশ্চেন মানে পদার্থের অবস্থা, জি পদার্থের অবস্থা প্রথম অধ্যায়ে। তো এই ক্ষেত্রে সেই গ্রাফটা যদি সে চিনে যায়,
বা ধরতে যদি পারে দেখি যে কোন অংশটার থেকে উত্তরটা তাকে দিতে হবে, সেই ক্ষেত্রে তার গ্রাফটা খুব ভালো করে দেখে যেতে হবে। অন্যদিকে পিরিয়ডিক টেবিল, একটা অসম্পূর্ণ পিরিয়ডিক টেবিল দেওয়া থাকতে পারে উদ্দীপকে, সেই ক্ষেত্রে তাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অংশটা বা কোন গ্রুপ বা কোন পর্যায় থেকে কোশ্চেনটা করা হয়েছে, অর্থাৎ এ থাকতে পারে, বি থাকতে পারে, সেই আননোন মৌলগুলোর মধ্যে। তো এই বিষয়গুলো তাকে খেয়াল করতে হবে। তারপরে গ আর ঘয়ের জন্য যে বিষয়টা থাকে, সেটা একটা গাণিতিক বিবৃতিও থাকতে পারে উদ্দীপকে, সেখান থেকে গতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন হিসাবে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের প্রতিপাদনও যেতে পারে, অথবা আবার ঘতে গিয়ে ওটার একটা সম্পর্কও চাওয়া হতে পারে। তো এই জাতীয় কতগুলো বিষয় আছে যেগুলি খুব ভালো করে দেখে শুনে পড়ে, এবং চিত্রগুলা অষ্টম অধ্যায় একটি রাউল্টের সূত্রের যে চ্যাপ্টারটা, তরল, জি তরল দ্রবণ, এখানে যে গ্রাফ দুইটা থাকে এটা ভালো করে চিনে যেতে হবে। যেমন আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ, সেখানে তাকে উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে দুইটা বিচ্যুতির গ্রাফটা তাকে চিনতে হবে যে আসলে কি আমাকে অষ্টম অধ্যায় থেকে ওই কোশ্চেনটা করছে কিনা, বা ওই কার্ভগুলোতে কি বিষয়গুলো উল্লেখ করা আছে, সেগুলো তাকে ভালো করে অ্যানালাইসিস করে সে যদি সঠিক উত্তরের মাধ্যমে সমাধান করতে পারে, তাহলে আমার মনে হয় তাদের অনেকটাই সহজ হয়ে যাবে প্রশ্নটাকে ঠিকমতো ধরতে পারা। হ্যাঁ, আপনি কিন্তু কিছু সম্ভাবনার কথা বললেন, কিন্তু আমি একটু আপনাকে যোগ করি, সেটা হলো যে এই যে সম্ভাবনার সঙ্গে আপনি কি আপনার অভিজ্ঞতার আলোকে কিছু বলবেন যে আসলে গত বছর, যেহেতু আপনি বললেন এবারই শেষ, গত বছর বা এর আগের বছর যে পরীক্ষাগুলো হয়েছে সেইটার আলোকে এবার আরেকটু কোনো সুনির্দিষ্ট করে কি কিছু বলা যায়? কোনো সুনির্দিষ্ট হচ্ছে যে গত বছর প্রথম রসায়নে সৃজনশীল পদ্ধতি চালু হয়, তো সেই ক্ষেত্রে এটা বলা যায় যে শেষ পরীক্ষায় পুরাতন সিলেবাসের, সেই ক্ষেত্রে পুরনো বইয়ের, পুরনো বইয়ের, কারণ নতুন বই চালু হয়েছে, তাতে বই অনেক বেশি সংহত হয়েছে, ছোট হয়েছে। তবে যেহেতু শেষ পরীক্ষা, ছাত্রছাত্রীদেরকে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। সে ভালো করে পড়বে চ্যাপ্টারগুলা এবং ম্যাথমেটিক্যাল জিনিসগুলা দেখবে, এগুলো ভালো করে পড়ে গেলে আমার মনে হচ্ছে যে গতবারের চাইতেও ছাত্রছাত্রীরা অনেক ইজি ফিল করবে। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি একটা ফোনে যাব, একজন অপেক্ষায় আছেন টেলিফোনে। হ্যালো, কে আছেন ফোনে? জি স্যার, আমি চাচ্ছিলাম যে সিকিউ প্লাস এমসিকিউ এই দুটো মিলে কিনা। দুটো মিলে পাস কি? হ্যাঁ, এখন এইটি নিয়ে আলোচনা হয়েছে, আমাদের এই আয়োজনেও আমরা বলেছি, এর আগে একাধিক অনুষ্ঠানেই বলেছি। এখন এইটি আপাতত সিদ্ধান্ত এই যে 100-র মধ্যে পাস হলেই হলো, 100-র মধ্যে পাস হলেই হলো, সেটি আলাদা আলাদা করেই হোক, একত্রিত করেই হোক। কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে সবার কাছে, তোমার কাছেও, সেটা হলো যে প্রত্যেকটিতে শুধু পাস করলেই চলবে না, অনেক বেশি নাম্বার পেতে হবে, এবং সেভাবেই আসলে আমাদের প্রস্তুতি যেন হয়। তোমার প্রস্তুতিও ঠিক সেভাবে হয়ে উঠুক, এই প্রত্যাশাই আমরা করব। বিপ্লব কুমার দে, যে কথাটি আমি মোহাম্মদ জাকির হোসেনের কাছে শুনছিলাম, উনি তার অভিজ্ঞতা দিয়ে কিছু কিছু বিষয় বলছিলেন, কিন্তু আমি আসলে আরো একটু গভীরে যেতে চাই এবং আরো একটু সুনির্দিষ্ট করতে চাই আসলে, কারণ 17টি অধ্যায়, আর আমি জানি বই কিন্তু অনেক বড়, একদিকে সৃজনশীল, আরেকদিকে তাদের পুরনো বইয়ের অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এর পরের বারে কিন্তু বই অনেক ছোট, তো এদের ওপর একটু বাড়তি একটা চাপ আমার কাছে মনে হচ্ছে, যে একটু যেভাবেই হোক না কেন ঘটনাচক্রে চাপটা পড়ে গেছে। কি করে একটু পরিত্রাণ করা যায়, কিছু কি আছে সুযোগ বা অভিজ্ঞতা দিয়ে? সেই ক্ষেত্রে যেটা হয় যে তাদেরকে 17টা চ্যাপ্টার থাকলেও দেখা যায়, যেটা আমি বলছিলাম যে গাণিতিক সমস্যা সুনির্দিষ্ট কতগুলো চ্যাপ্টারে আছে, 1, 4, হ্যাঁ, 10, 9, 10, 13। তো আমাদের অভিজ্ঞতায় যেটা আমরা দেখেছি যে যদিও চ্যাপ্টার অনেকগুলো আছে, কন্টেন্ট অনেকগুলো আছে, বাট সৃজনশীল প্রশ্নগুলো সবগুলো সেকশন থেকে হয় না, এবং সৃজনশীল প্রশ্নগুলো আবার দেখা গেছে যে মোটামুটি একই তথ্যের উপরে হয়তো তার সংখ্যাটা চেঞ্জ করা বা উদাহরণটা চেঞ্জ করে আসছে। তো সেই হিসেবে দেখা যায় যে কতগুলো চ্যাপ্টার বা কতগুলো তথ্য কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট। যেমন রাসায়নিক বন্ধন একটা চ্যাপ্টার, তো এখানে দেখা যায় যে সংকরণ এবং হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা আছে, হাইড্রোজেন বন্ধন বা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, তো এরকম তথ্যভিত্তিক প্রশ্ন দেখা যায় যে তুলনামূলকভাবে বেশি আসে পরীক্ষায়। আর পাশাপাশি যেটা হয় যে তারা চ্যাপ্টার 13 গতিবিদ্যা একটা চ্যাপ্টার আছে, তো সেই চ্যাপ্টারটা মোটামুটি দেখা যায় অন্যান্য চ্যাপ্টার থেকে একটু ভিন্ন।
তো পরামর্শ থাকবে যে বন্ধন চ্যাপ্টারটা গতিবিদ্যার বিষয়গুলো এবং রাসায়নিক সাম্যাবস্থা এবং অম্লক্ষার সাম্যাবস্থা, এই চ্যাপ্টারগুলো তাদের জন্য তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করছি। আচ্ছা আচ্ছা। আর যেটা হয় যে প্রথম পত্রে তাদের কিছু গ্রাফ থাকে, স্যার যেটা বললেন, আর কিছু ছবি আঁকতে হয়। তো গ্রাফের ক্ষেত্রে আমরা খাতায় যে ভুলটা অনেক সময় দেখি যে তারা জাস্ট শেপটা চিন্তা করে, কিন্তু লেভেলিংটা দেখা যায় যে তারা মুখস্থ করে ফেলে। আচ্ছা। ফলে দেখা যায় যে তার বাম পাশে হয়তো এ মার্ক করছে, কিন্তু নিচের লেভেলিং এ হয়তো এটা বি হয়ে গেছে। তো সেই জন্যই আমরা শিক্ষার্থীদের পরামর্শ দিব যে গ্রাফগুলো আঁকার সময় যে তারা শুধু শেপটা খেয়াল করবে না, গ্রাফের এক্স এক্সিস ওয়াই এক্সিস এর লেভেলিংটা যেন খেয়াল রাখে। আর সংকরণ ক্ষেত্রে দেখা যায় যে ছবি আঁকার সময় যে তারা সাধারণ দৃষ্টিকোণ থেকে ছবি আঁকলে হবে না, কারণ প্রত্যেকটা সংকরণের জন্য আলাদা একটা আকৃতি থাকে, একটা বন্ধন কোণ থাকে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে সংকরণের ছবিগুলো পেন্সিল দিয়ে আঁকলে ভালো, তাতে তার শেপ যদি ভুল হয় কারেকশন করার সুযোগ থাকে। এবং পাশাপাশি যেটা হয় যে অ্যাঙ্গেলটা তাকে মেনটেন করতে হবে, যে বইয়ে চার্ট দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, যে কোন যোগে কোন সংকরণ হচ্ছে, তার বন্ধন কোনটা কত হচ্ছে এবং কেন কোনটা চেঞ্জ হচ্ছে। আমরা দেখেছি অতীতে যে এটার উপরেও অনেক প্রয়োগমূলক প্রশ্ন আসছে। তো তারা যদি এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখে তাহলে হয়তো তারা কিছুটা উপকার পাবে ফার্স্ট পেপারের দিক থেকে। আচ্ছা, খুব ভালো। আপনি হ্যাঁ করতে চাচ্ছি যে স্যার বললেন কতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা। তো এই বিষয়গুলো মূলত সৃজনশীল প্রশ্নের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বেশি, 40 মার্কের যে বিষয়টা, কিন্তু তাকে বহু নির্বাচনী যে কোশ্চেন, তার জন্য 17টা অধ্যায় পুরোপুরি ভালো করে তাকে পড়তে হবে। সেই ক্ষেত্রে অধ্যায় স্যার যে অধ্যায়গুলোর কথা বললেন ঠিক আছে, যেমন এক অধ্যায় আমি আবার বলতে চাচ্ছি, দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠন, চতুর্থ অধ্যায় রাসায়নিক গণনা অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে আশা করি মানে গুরুত্বপূর্ণ এত বেশি গাণিতিক বিষয়গুলা আসার সম্ভাবনা থাকে। এই দুটা অধ্যায় অবশ্যই খুঁটিনাটি অঙ্কগুলার একক দেখা, অঙ্কগুলার সঠিক সূত্রটাকে আইডেন্টিফাই করা, যে আমি আসলে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, এবং এককগুলার দিকে খেয়াল রাখা, মানে এখন থেকে এটা বারবার দেখতে হবে। যেমন আমি একটা অঙ্ক দেয়া হলো, সেই অঙ্কটা করতে গিয়ে সে 2 ধরনের এককে তাকে সমাধান করতে হচ্ছে। একটা দেখা গেল লিটার অ্যাটমসফিয়ার এককে, আরেকটা দিয়ে গেল এসআই এককে। এখন দুইটা ইউনিটকে তাকে একই ইউনিটে কিভাবে আনতে হবে এটা ভালো করে দেখে যেতে হবে, যাতে পরীক্ষার হলে বসে সময় নষ্ট না করে। আর কোশ্চেনটা অনেক মনোযোগ দিয়ে, উদ্দীপকটা বিশেষভাবে খুব ভালো করে পড়তে হবে, যাতে তার যে চিন্তা শক্তিটা বা চিন্তান ক্ষমতাটা ঠিক দিকেই থাকে, অন্যদিকে যাতে চলে না যায়। তাহলে কিন্তু তার রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, আমরা মোটামুটি প্রথম পত্র নিয়ে কিছুটা কথা বললাম, আমরা হয়তো বিস্তারে বলতে পারবো একটু পরে। কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দ্বিতীয় পত্রে আমরা দেখছি যে এখানে একটু কম আছে। আগে যেমন 17টি দেখেছি, এবার 12টি, একটু কমেছে, কিন্তু খুব যে কমেছে তা বলা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ? এই ক্ষেত্রে আপনি যেমন প্রথম পত্রের ক্ষেত্রে কিছুটা সংহত করে দিয়েছিলেন, হ্যাঁ, আপনি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি বলবেন, বিশেষ করে সৃজনশীল যে লিখিত পরীক্ষা 40-এর মধ্যে? দ্বিতীয় পত্রে দেখা যায় যে জৈব যৌগটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ চ্যাপ্টার 12টা হলেও যে প্রথম 3টা চ্যাপ্টার দেখা যায় জৈব রসায়নের বাইরে। আর গ্রুপ কেমিস্ট্রি গুলো আছে, যে প্রথম চ্যাপ্টার গ্রুপ 5, 6, দ্বিতীয় চ্যাপ্টার গ্রুপ 7, থার্ড চ্যাপ্টার হচ্ছে ডি ব্লক। তো জৈব রসায়নটা শুরু হচ্ছে চতুর্থ চ্যাপ্টার থেকে। তো আমাদের পরামর্শ হচ্ছে যে সেই প্রথম চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট এই 1, 2, 3 এর মধ্যে। এবং অনেক সময় দেখা যায় যে লিঙ্ক কোশ্চেন, আমি প্রথম পত্রে যেটা বলছিলাম যে হয়তো ফার্স্ট চ্যাপ্টারে একটা রিঅ্যাকশন দেওয়া হলো, এটা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট দিয়ে হয়তো আমি থার্ড চ্যাপ্টারে একটা কোশ্চেন করতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে, যেমন ফার্স্ট চ্যাপ্টারে একটা আছে যে কপার সালফার ডাইঅক্সাইড প্রস্তুতিতে, যে কপার থেকে কপার সালফেট তৈরি হচ্ছে। তো এখন কপার সালফেটের রংটা কেন নীল, এটা আবার কিন্তু থার্ড চ্যাপ্টারের কোশ্চেনে চলে গেল। তাহলে দেখা যাচ্ছে যে একই সাথে যে শিক্ষক থার্ড চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টার মিলে কোশ্চেন করতে পারে। বিপ্লব কুমার, আমি আসবো আপনার কাছে, যে জায়গায় আপনি রাখলেন আমি একটা ফোনে যাই, একজন অপেক্ষায় আছেন। হ্যালো, কে আছেন ফোনে? জি জি জি, হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি কুমিল্লা থেকে বলছি। হ্যাঁ, কি প্রশ্ন? স্যার, কারো যদি এসএসসি ভোকেশনাল থেকে প্লাস থাকে এবং এইচএসসি তে ইন্টার
যদি সে জেনারেল থেকে সায়েন্স থাকে তাহলে সে মেডিকেলে ট্রাই করতে পারবে কিনা? আচ্ছা, আপনি কি মেডিকেলের অবশ্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে যে রুলস রেগুলেশন আছে, আমরা যতটুকু জানি যে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি সম্পর্কে আমরা জানি। এখন ভোকেশনাল বা তাদের সুযোগ আছে কিনা সে বিষয়ে হয়তো আমার সম্পূর্ণ আইডিয়াটা নেই। আচ্ছা, তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। তুমি একটু ইন্টারনেটে যাও, আমার মনে হয় যে ইন্টারনেটে গেলে গুগলসে গিয়ে সার্চ করলেই তুমি এটা পেয়ে যাবে। তুমি এমবিবিএস অ্যাডমিশন টেস্ট বলে যেখানে একটা গুগলস যাও, সেখানে গিয়ে এইখানে এটা সার্চ দাও, এটা সার্চ দিলেই সেখানে ওরা অ্যাডমিশন টেস্টের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্টসগুলো তুমি পেয়ে যাবে। এবং আমার মনে হয় যে খুব এটা সহজ একটা ব্যাপার, খুব কঠিন বিষয় নয়। আমরা ঠিক সুনিশ্চিত নই, যে কারণে তোমাকে আমি বলতে পারছি না বা আমরা কেউ বলতে পারছি না। এ ব্যাপারে তুমি গুগলসেই সঠিক তথ্যটা পেয়ে যাবে। ধন্যবাদ তোমাকে এখানে প্রশ্ন করবার জন্য। আপনি যেখানে রাখছিলেন। হ্যাঁ, তো তাহলে সেকেন্ড পেপার 1 এবং 3 দুইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পাশাপাশি হচ্ছে হাইড্রোকার্বন চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 5। তো বলা যায় যে সেকেন্ড পেপার যতগুলো চ্যাপ্টার আছে তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারটাই হচ্ছে হাইড্রোকার্বন, কারণ এখানে যথেষ্ট তথ্য আছে এবং সাধারণত এই তথ্যের চ্যাপ্টারের যদি ভালো আইডিয়া থাকে তাহলে একজন শিক্ষার্থী কমপক্ষে 2টা সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারবে এবং এইটার আইডিয়া নিয়ে সে অন্যান্য চ্যাপ্টারে অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবে। তো সেই জন্য বলা হয় যে এই চ্যাপ্টারটা একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার। আর একই সাথে দেখা যায় যে 6 নাম্বার এবং 7 নাম্বার চ্যাপ্টার, তো মোটামুটি আমরা মনে করছি যে এই 5টা চ্যাপ্টারে শিক্ষার্থীদের তুলনামূলকভাবে বেশি জোর দেওয়া উচিত। আর অন্যান্য চ্যাপ্টার যেগুলো আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে বিজ্ঞানীদের নামে যে বিক্রিয়াগুলো আছে, যাকে আমরা কেমিস্ট্রিতে বলে থাকি নেম রিঅ্যাকশন, এবং বিভিন্ন পার্থক্যমূলক যে প্রশ্নগুলো আছে, যে কার্যকরীমূলকের পার্থক্য বা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বা অ্যামিনের যে পার্থক্যগুলো আছে, তো এই বিষয়গুলোতে যদি তারা একটু মনোযোগ দেয়, কারণ আমাদের অভিজ্ঞতা দেখেছি বেশিরভাগ সৃজনশীল প্রশ্নই এই তথ্যগুলোকে ধরেই করা হচ্ছে, তো এটা যেন তারা একটু প্র্যাকটিস করে বাসায়, সেটাই পরামর্শ থাকবে। ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন। দ্বিতীয় পত্রের বিষয়ে আমি যেটা স্যারের সাথে অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রায় প্রতি অধ্যায়ে কিছু চিত্র থাকে, যেমন ল্যাবরেটরিতে H2S গ্যাস কিভাবে প্রস্তুত করতে হয়, তো তাকে সেই চিত্রটা ভালো করে দেখতে হবে এবং পেন্সিল দিয়ে তাকে চিত্রটা আঁকতে হবে। তো দেখা গেল সে হয়তো আঁকে নাই বা করতে পারে নাই, কিন্তু উদ্দীপক এরকম চিত্র ব্যবহার করা হয়েছে, তখন ওই চিত্রটার হয়তো গুরুত্ব দেয়নি, কারণ ছাত্রদের বা ছাত্রীদের ধারণা যে চিত্র না দিলে না হয় একটু নাম্বার কমবে বা নাও কমতে পারে, কিন্তু উদ্দীপকে যখন ওই চিত্রটা ব্যবহার করবে বিভিন্ন আননোন কিছু টার্ম দিয়ে, তখন কিন্তু তার কাছে অনেক কষ্ট হয়ে যাবে এই উত্তরটা দেওয়া। সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে মূলত যে চিত্র যেখানে দরকার সেটা ভালো করে দেখতে হবে এবং দেখেই যাতে চেনা যায়। যেমন পরীক্ষাগার ইথাইন প্রস্তুতি, হয়তো এটা উদ্দীপকের আলোকেই দিবে, ডিরেক্ট থাকবে না, সেটা তাকে চিত্রটা দেখে ধরতে হবে যে ইথাইন প্রস্তুতিটা চাওয়া হয়েছে। আবার অন্যদিকে প্রতিটা অধ্যায়েরই বিক্রিয়াগুলি ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে বলতে টেম্পারেচার, কন্ডিশন, প্রেশার, এগুলো দেখেই যাতে একটা বিক্রিয়া উদ্দীপকে দেওয়া থাকলে সে আইডেন্টিফাই করতে পারে যে এই কোশ্চেনটা চাওয়া হয়েছে। যেমন এ থেকে বিতে চলে গেল, 98% বি প্রোডাক্ট তৈরি হয়ে গেল, পরবর্তীতে আবার সালফার ট্রাইঅক্সাইড দিয়ে সি তৈরি করে ফেললো, হয়ে গেল 100% একটা প্রোডাক্ট। তাহলে এ থেকে সি কিভাবে পাওয়া যায়, এটা দেখে এবং ওই কন্ডিশনটা দেখে তাকে চিনতে হবে এই কোশ্চেনটা কোত্থেকে করা হয়েছে, কিভাবে উত্তরটা লিখতে হবে। বা এইভাবেও বলতে পারে এ থেকে সি কিভাবে পাবে, সমীকরণ সহ বর্ণনা করো। এই বিষয়গুলো তাকে ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে উত্তরটা লিখতে হবে। এখানেও তো গাণিতিক সমস্যা কিছুটা, গাণিতিক সমস্যা দ্বিতীয় পত্রে তেমন নেই, তবে বিক্রিয়াগুলোই গাণিতিকভাবে চিন্তা করে জৈব রসায়নের অর্গানিক সাইডটা ওখানে বেশি। তো সেই ক্ষেত্রে এগুলি আমি মনে করি যেটা যে চিত্র ভালো করে করা, ওই স্যার বললেন যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। একটা প্রশ্ন কি পাওয়া যায় যে গ্রুপের থেকে 1 to 3 তে, হ্যাঁ 1 to 3 এই তিনটে ক্ষেত্রে গ্রুপ, যেহেতু গ্রুপ 5, 6, 7, এই তিনটে একটু ভালো করে পড়লে একটা তো প্রশ্ন কনফার্ম। প্রথম অধ্যায়টা সেকেন্ড পেপারে অনেক গুরুত্বপূর্ণ, এটাতে প্রচুর কোশ্চেন আছে। একটা স্টুডেন্ট আমি মনে করি এটা যদি ভালো করে পড়ে তার অনেকগুলো কোশ্চেন এখান থেকে অ্যান্সার দেওয়ার সুযোগ থাকবে। হয়তো একসাথে 10 মার্ক সে পাবে না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কোথাও দিয়ে দিবে জ্ঞানমূলক, কোথাও দিয়ে দিবে অনুধাবন, হয়তো উদ্দীপকের আলোকে একটা জায়গায় থাকতে পারে,
প্রয়োগ আর উচ্চতর দক্ষতাটা। এরকম আপনি সেকেন্ড চ্যাপ্টারের কথা বললেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, যদিও চ্যাপ্টারটা ছোট, কারণ এটা হচ্ছে গ্রুপ কেমিস্ট্রির একটা অংশ, যেটা সেকেন্ড পেপারে মাত্র 2টি অধ্যায় দিয়ে শেষ করেছে। সেজন্য এটাকে অ্যানালাইসিস করলে, স্যার বললেন ডি ব্লক মোলের কথা, সেখানেও এই 3টার মধ্যে একটা সমন্বয় হওয়ার সুযোগ থাকে। যদিও জ্ঞানমূলক আর অনুধাবনটা ভিন্ন ভিন্ন জায়গায় চলে যেতে পারে, কিন্তু প্রয়োগ আর উচ্চতর দক্ষতা যে অংশটা, সেটা অবশ্যই আশা করা যায় এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর পুরো বইটা স্যার ভালো করে পড়তে হবে। আমার কথা ছাত্রছাত্রীদের কাছে যে পুরো বইটাকে পড়তেই হবে। এটা আমি আপনার সাথে একমত, কিন্তু আমার একটু ভয় লাগে কি জানেন, আমি একটু অন্যভাবে বলি, আমার একটু ভয় আসলে সৃজনশীল পদ্ধতি তো শুরু হয়েছে এদের মুখস্থের জায়গা থেকে সরানোর জন্য, কিন্তু আমি এই রসায়নের দুটো পত্র দেখে আমার কাছে মনে হয় যে তারা যদি বহু নির্বাচনীতে 35-70 নিশ্চিত করতে চায়, তাহলে পুরো বই মুখস্থ করতে হবে। আর আমার ধারণা, আমি বলতে চাচ্ছি এই পুরো মুখস্থ করা তো মহা মুশকিল। এখন আপনি কি কিছু বলবেন? জি স্যার, আমি বলতে চাই, বলুন। পুরো বই মুখস্থ করেও আমার মনে হয় 35 অ্যানসার করতে পারবে না, মানে 35 করা সম্ভব হবে না, মানে এরকম 70। এর কারণ হচ্ছে অভিন্ন তথ্য ভিত্তিক একটা কোশ্চেন করা হয় এমসিকিউতে, যেখানে কয়েকটা প্রশ্ন আছে, যেটা দিয়ে 2টা বা 3টা অন্তত কোশ্চেন করা যেতে পারে। ওটার বিবৃতি ঠিক থাকবে, কিন্তু ওটাকে ধরে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে। এটার অ্যানালাইসিসটা এত বেশি করতে হয় একটা স্টুডেন্টকে, ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা দেখেছি যে তারা উত্তরগুলা একেবারে 3টা কারেক্ট দিয়ে আসতে, কনফিউশনে তারা অ্যানসারটা করে দিয়ে আসছে। ফলে আমি একটু যেহেতু বই পুরনো পদ্ধতি নতুন, এটাই আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু প্যারাডক্স হয়ে গেল। হ্যাঁ, মানে এদের ক্ষেত্রে বিশেষ করে বহু নির্বাচনীর প্রশ্ন নির্দিষ্ট কিছু চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে। স্যার, আমি আরেকটু বলতে চাই, ছাত্রছাত্রী আরেকটা জিনিস করতে পারে। দেখা যায় 30 থেকে 40% সাধারণ বহু নির্বাচনী কোশ্চেন করা হয়। দেখা যায় হিসাব করলে 14 থেকে 16টা হতে পারে 35টা থেকে। তো জ্ঞানমূলকটা কিন্তু খুব কঠিন নয়, যে একটা ছাত্রকে চিন্তা করতে হবে কিছু দরকার নেই, তার মেমোরিটাকে রিকল করবে, সে ওটার সলিউশন দিয়ে দিবে। অর্থাৎ কোশ্চেনটা একটা উদ্দীপক, যেমন নিচের কোনটি জারক পদার্থ, এটা কিন্তু অনেক স্টুডেন্টই জানে, নিচের ক্লাস থেকে চলে আসছে। বা নিচের কোনটিকে কিং অফ কেমিক্যালস বলা হয়, এই যে উত্তরটা সে ধরে নিল মুখস্থ করে, এটাতে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য পুরো বইটার জ্ঞানমূলক, তারপরে ওই যে টেম্পারেচার গুলা বললাম, নামীয় বিক্রিয়ার, যেমন রাইমার টাইমান বিক্রিয়া কত ডিগ্রি তাপমাত্রায় সংঘটিত হয়, তো একটা স্টুডেন্ট যদি মনে রাখে যে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাইমার টাইমান বিক্রিয়া সংঘটিত হয়, সেক্ষেত্রে তার মেমোরিতে এটা থাকলেই হয়ে যাচ্ছে। আর এটা পরে অনেক ইম্পর্টেন্ট, আমরা সবাই স্টুডেন্টদেরকে বলি যে রাইমার টাইমান বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, ডাইজোনিয়াম লবণ, এই জাতীয় অনেকগুলো নামী বিক্রিয়া আছে। স্যারও বলেছেন, স্টুডেন্টরাও জানে যারা পরীক্ষা দিবে। এগুলিকে যদি ভালো করে পড়ে, এদের টেম্পারেচার, এদের ক্যাটালিস্ট, এদের প্রেশার কার কত, এই বিষয়গুলো ভালো করে পড়লে খুব কষ্ট হবে না, খুব ভালো রেজাল্ট করতেও সাহায্য করবে। অন্যদিকে একজন দুর্বল স্টুডেন্ট যে রসায়নটাকে ভয় পায়, অনেক স্টুডেন্ট আছে, আমরা দেখেছি যে সে রসায়নে পাশই করতে পারতেছে না, আমিও ভয় পেতাম, অনেকেই স্যার ভয় পায়। তো সেই ভয় থেকে আমি মনে করি সে অনেকটা দূরে থাকতে পারবে। সে যদি জ্ঞানমূলকটাকে গুরুত্ব দেয়, 15, 16, 17টা হয়ে যেতে পারে, তাহলে তার অনেকটা পাশের জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য সাহায্য হবে। ধন্যবাদ, আপনি ভালো বলছেন। আসলে একটু প্রয়োজন আছে, বিশেষ করে যারা একটু দুর্বল দুর্বল বলছে, ছাত্রদের আসলে দুর্বল আমরাই করে ফেলি। তো তারপরেও নানা কারণে পড়তে পারে না বা শিক্ষক পায় না। আমাদের বাংলাদেশে তো সবাই যে ভালো বা আপনাদের মতো শিক্ষক পান তা তো নন। আমাদের এই অনুষ্ঠানের কিন্তু আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের খুবই মেধাবী শিক্ষক যারা আছেন তাদের সাথে আমাদের গ্রাম বাংলার সাধারণ, এমনকি দেশের বাইরে যারা আছেন তাদের সঙ্গে, শিক্ষার্থী তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করে দেয়া, তারা সরাসরি ফোন করতে পারে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা বিপ্লব কুমার দেব, আপনি নটরডেম কলেজে পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, আপনি একটু বলুন যে, এবং খাতাও দেখেন, খাতা মূল্যায়ন করেন, আপনার ছাত্রদেরকে আপনি বিভিন্ন কথা বলে থাকেন, তো কি কি ভুল করে আপনার, মানে অ্যাট এ গ্ল্যান্স আপনি কি আমাকে কয়েকটা ভুল বলতে পারবেন যে আপনার কথা শুনে পরীক্ষার্থী যারা আছে তারা শুধরে যাবে? সাধারণ ভুল কি করে থাকে? ভুলগুলোর মধ্যে থাকে হচ্ছে যে গাণিতিক সমস্যাতে এককের ভুল থাকে, দ্বিতীয়ত হচ্ছে রূপান্তরে ভুল করে, যে এক স্কেল থেকে আরেক স্কেলে যেতে তারা ভুল করে, আর তৃতীয়ত হচ্ছে যে জৈব রসায়নের ক্ষেত্রে দেখা যায় যে বানানটা একটা ফ্যাক্ট হয়ে যায়, যে একটা জফলা দিলে তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন ইথানল
বললে একটা কার্যকরীমূলক হয়ে যায়, ইথানল বললে আরেকটা কার্যকরীমূলক হয়ে যায়। সো দেখা যায় যে সামান্য একটু ওয়ার্ড মিস্টেকের জন্যই দেখা গেছে একটা কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেল, ফলে তার বৈশিষ্ট্য পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আর সেকেন্ড পেপারে দেখা যায় যে তারা তাড়াহুড়ো করতে গিয়ে কার্বন নাম্বার মিস করে ফেলে, যে দেখা গেছে যে সে যৌগটা শুরু করছে 4 কার্বনের, কিন্তু তাড়াতাড়ি লিখতে গিয়ে হয়তো কোথাও কার্বন নাম্বার কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই বিষয়টা তারা খেয়াল করছে না। আর কার্বনের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে মনে রাখা উচিত যে এটা যোজনী 4, অর্থাৎ এটার এমনভাবেই তার আশেপাশে যৌগগুলোর সাথে বন্ধন করবে যেন যোজনীটা 4 পূর্ণ হয়। তো অনেক সময় দেখা যায় যে তারা লিখতে গিয়ে যে হয়তো একটা হাত খালি পড়ে গেছে, অথবা কোথাও কার্বনের যোজনী 5 হয়ে গেছে। তো এই টাইপের কিছু ভুল আমরা দেখে থাকি। আর পাশাপাশি দেখা যায় যে কিছু কিছু বিষয় আছে যে যেখানে শর্তটা খুবই বেশি জরুরি, যেমন চ্যাপ্টার 1 সেকেন্ড ইয়ারে আছে রাজম্ল। তো এটার খুব গুরুত্বপূর্ণ শর্তই হচ্ছে যে অ্যাসিড দুটাকে গাঢ় হতে হবে, কিন্তু আমরা দেখি যে স্টুডেন্ট নরমালি পড়ে যাচ্ছে নামটাই, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড মিশ্রণকে রাজম্ল বলছি আমরা, কিন্তু গাঢ়টা যদি না দিই তাহলে কিন্তু এটা রাজম্ল বৈশিষ্ট্য দেখাবে না। তো সেই জন্য এখানে তার কাছে মনে হতে পারে সিম্পল একটা ওয়ার্ড, গাঢ় দেই নাই। সেম অ্যাজ সেকেন্ড পেপারে অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া হচ্ছে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি। সেখানে টেম্পারেচার 0 থেকে 5, তো জাস্ট এটা যদি 10 ডিগ্রি ক্রস করে তাহলে এই প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যাবে। তো অতএব দেখা গেছে যে এই বিষয়গুলো তাদেরকে একটু বেশি জোর দেওয়া উচিত, যে কিছু কিছু স্পেসিফিক কেস আছে যেখানে টেম্পারেচার একটা ভাইটাল ইস্যু, কলেজে স্পষ্ট করে বলে থাকেন, আমরা তাদেরকে হচ্ছে ইনস্ট্রাকশন দেই যে এটা কিন্তু না হলে তোমার এই নাম্বারটাই হবে না, যে তথ্যটাই ভুল হয়ে যাচ্ছে। যে একটা তুমি হচ্ছে যে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে যেটা হয়, তারা অল এর ক্ষেত্রে ও এল লিখছে, এবং অনেকে একটু টানা লিখতে গিয়ে যে ওটা নিচে হয়ে গেছে তাহলে এল হয়ে গেছে। এখন সে মনে মনে বলছে যে আমি তো টান দিয়ে গেলাম, কিন্তু টিচারের স্ক্রিপ্টে তো এটা এল হয়ে গেছে। তো তখন না, ওয়েট টান কিন্তু উপরে না, অনেক সময় টান নিচে টান লেখা, ওইটা আবার খুব কেয়ারফুল হতে হয়। সেটার জন্যই বলা হচ্ছে যে একটু ইংলিশের সেকেন্ড পেপার এবং বাংলাতেও লিখতে গেলে যেন স্পেলিংটা একটু চেক করে, রিভিশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর কোশ্চেনটা পড়ার সময় তাদেরকে খেয়াল রাখা উচিত যে অ্যাকচুয়ালি কার্যকরীমূলকটা কোনটা চাচ্ছে এখানে। আর এছাড়া কমন মিস্টেকস গুলো যেটা আমরা দেখি যে সেকেন্ড পেপারে, যে কৌশলগুলোর ক্ষেত্রে যে তারা ওই চার্জগুলো দিতে ভুলে যায়, যে কার্বোক্যাটায়ন বা ধনাত্মক চার্জ যে ঋণাত্মক চার্জ অ্যাটাক করছে, কোন পজিশনে অ্যাটাক করছে, এই পজিশনগুলো তারা অনেক সময় ভুল করে ফেলে। আর সেকেন্ড পেপার আরেকটা বিষয় দরকার হয় তাদের, সেটা হচ্ছে রেজোনেন্স, যে একটা বিক্রিয়া কোন পজিশনে হচ্ছে অ্যারোমেটিক যৌগের। তো রেজোনেন্সটা আঁকার ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি স্টুডেন্টদেরকে যে তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে টোটাল সিস্টেমটা ড্র করবা। তার কারণ হচ্ছে যে কোথাও কলম দিয়ে যদি একটা ডাবল বন্ড দিয়ে দেই, এটাকে ইরেজ করে আর সিঙ্গেল বানানো যায় না। তো সেই জন্যই যে পেন্সিল দিয়ে আঁকলে আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে না, একবার ভুল হলে এটা আবার কারেকশন করার সুযোগ থাকে। খুব ভালো, আপনি অনেক বলছিলেন, ভালো লাগছিল। মনে হয় যে যারা একটু, আমি আগেই বলেছিলাম, কাগজ কলম যাদের সঙ্গে আছে তারা যদি একটু তুলে নাও তোমরা বা নিয়ে ফেলো, যারা ফেলেছো তারা নিশ্চয়ই নিজের পরীক্ষার ক্ষেত্রে এইগুলোর ব্যাপারে সচেতন থাকতে পারবে। আমি একটু মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে জানতে চাই, আপনি কি এর সঙ্গে কোনো যোগ করবেন? স্যার যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমি আরো কিছু বলতে চাচ্ছি, যেমন যখন তারা উত্তরগুলো লিখবে, বিশেষভাবে প্রয়োগ আর উচ্চতর দক্ষতা, তাদেরকে ওখানে জ্ঞানমূলক অংশটা সে পারবে এমন নাই যে 4 মার্কে উত্তর সে করতে পারবে, সে পারেনি ঠিক আছে, কিন্তু জ্ঞানমূলক অংশটাও যাতে সে দিয়ে আসতে পারে, এতে তার নাম্বার কিন্তু কমবে না। এবং আমি মনে করি পাশ করা স্যার একেবারেই কঠিন না, কারণ প্রতিটা পার্টি যদি সে এক করে জ্ঞানমূলক অংশটা দিয়ে আসতে পারে, তাহলে আমি হিসাব করে দেখলাম যে 4 চালা 16টা কোশ্চেনে 16 মার্ক সে পেয়ে যাচ্ছে। যে অনেক দুর্বল, 40-এ 16 পেয়ে যাচ্ছে, 16 সে পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেমন জারণ বিজারণ একই সাথে ঘটে, প্রমাণ করো, এটা প্রয়োগে আসতে পারে একটা বিক্রিয়া উদ্দীপকে দেওয়ার পরে। সে যদি জারণ বিজারণ কাকে বলে এটাও লিখে আসতে পারে, তাহলে কিন্তু সে একটা নাম্বার পাচ্ছে। কাজেই উত্তরটা একেবারে না দিয়ে চলে আসার চাইতে ওখানে জ্ঞানমূলকটাও যদি সে দিয়ে আসে, তাহলে কিন্তু সে আরো একটা নাম্বার। ধন্যবাদ, ভালো বলছিলেন বিপ্লব কুমার দেব। আপনি অনেকক্ষণ বললেন এবং আপনি কি কি ভুল হয় এই ব্যাপারে সচেতন হতে বললেন। আমি আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, কি কি করলে আরেকটু ভালো করা যায়, মানে মোর দ্যান এভারেজ হওয়া যায়, কি কি আপনারা এক্সপেক্ট করেন, কিংবা আপনার কলেজের স্টুডেন্ট যারা তাদেরকে আপনি বলুন যে অন্যদের থেকে তোমার ডিফারেন্ট হতে গেলে এই জিনিসের প্রতি খেয়াল করবে?
সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে প্রশ্নটা পড়ে দেখবে যে এক্স্যাক্টলি কি চাচ্ছে, কারণ সৃজনশীল পদ্ধতির ধারণাটাই হচ্ছে যে বইয়ে এক্স্যাক্টলি যে ভাষায় প্রশ্নটা আছে পরীক্ষায় কিন্তু ওভাবে আসছে না, একটু অন্য একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, বা বইয়ে যে পর্যন্ত আছে তার হয়তো পরের একটু অংশ অ্যাড করে দিয়েছে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে স্টুডেন্ট উদ্দীপকটা পড়ছে, প্রশ্নটা পড়ছে, পরে তার আইডিয়া যেটা বইয়ে আছে সেভাবে লিখে আসছে, ফিনিশিংটা তারা দেখছে না। তো পরামর্শ হচ্ছে যে তারা প্রশ্নটা পড়বে এবং সে অনুসারে উত্তর লিখবে এবং শেষে আরেকবার একটু চেক করবে যে প্রশ্নের ভাষা অনুসারে কি আমি লিখতে পারলাম কিনা, ফিনিশিংটা। আর পাশাপাশি হচ্ছে যে ছবি যেগুলো আঁকবে, ছবির ক্ষেত্রে লেবেলিংটা ফ্যাক্ট যে কিসের ছবি সে আঁকছে এবং এক্স এক্সিস ওয়াই এক্সিসে কোনটা আছে। কোনো ক্ষেত্রে হচ্ছে যে যেটা হয় যে তাদের বিক্রিয়ার তাপমাত্রা, চাপ, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা যাবার আগে যারা আজকে অতিথি আছেন তাদের সঙ্গে একটু জিজ্ঞেস করে নিই যে সব শেষে তাদের কি বলবার আছে। আমি প্রথমেই মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে জানতে চাইবো, আপনার কি বলবার আছে যারা পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে? যারা পরীক্ষার্থী ওদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে যে ওদের হতাশার কিছুই নেই। পুরো বইটা যতটুকু পারে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে ভালো করে পড়বে, তারপরে চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়গুলো থাকবে, গাণিতিক ফর্মুলার জন্য যেটা লাগে, গ্রাফ যেটা লাগে, এগুলো দেখবে এবং যা লিখবে যাতে শুদ্ধভাবে লেখা যায়, কাটাকাটি খাতায় যাতে না করা যায়, মার্জিনটা ভালোভাবে যাতে করা হয়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও খাতাটা একটু ভালো করে রিভিশন দেওয়া। রিভিশন, গুড, খুব ভালো বলেছেন এটা। বিপ্লব কুমার দেব, সব শেষে কি বলবেন? আমার পরামর্শ হচ্ছে যে কনফিডেন্স রাখতে হবে যে আমরা পারবো। যে প্রশ্ন দেখে বা বিক্রিয়া দেখে ভয় পাওয়ার কিছু নাই। যে প্রশ্নটা পড়ে আগে তুমি সিলেক্ট করে নাও যে এক্স্যাক্টলি কোন 4টা কোশ্চেন তুমি উত্তর দিবে, বা অ্যাটলিস্ট যে অংশগুলো তুমি পারো সেগুলো দিয়েই তোমার পরীক্ষাটা শুরু করে দাও। তারপর হচ্ছে বাকিগুলো ট্রাই করলে আস্তে আস্তে অ্যানালাইসিস করতে পারলেই দেখা যাবে সমস্যার সমাধান করতে পারছো। আর সেকেন্ড পেপারের জন্য আমার স্পেশাল পরামর্শ হচ্ছে যে এখানে তুমি যদি প্রভাবক ভিত্তিক আইডিয়াটা রাখতে পারো, কারণ অনেকগুলো বিক্রিয়া আছে যে প্রভাবকটা ফিক্স থাকে, তাহলে ওখান থেকে আমরা আইডিয়া করতে পারি যে তার বিক্রিয়ক কোনটা, উৎপাদক কোনটা থাকে। ধন্যবাদ বিপ্লব কুমার দেব, আপনি চমৎকার বলছিলেন। মোহাম্মদ জাকির হোসেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে আমরা যে দুটো কথা শুনলাম, বিপ্লব কুমার দেব বলছিলেন যে এখানে কনফিডেন্সটা খুব গুরুত্বপূর্ণ, আর মোহাম্মদ জাকির হোসেন বলছিলেন যে এখানে সব শেষে রিভিশনটা দিয়ে আসতে হবে। আমি মনে করি এই দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই আয়োজন করছিলাম এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকে আমাদের 274তম পর্ব। আমরা আমাদের এইচএসসিদের জন্য, যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে আয়োজন, এই আয়োজনের আজকেই আমরা ইতি টানছি, আজকে আমাদের সমাপ্তি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে ছিলেন, আপনারা জানেন যে এইটি দিয়ে আমরা অনেক ফোনও পেয়েছি। আমাদের অনুষ্ঠানের পরে বিভিন্ন জন ফোন করেন যে এই আয়োজনে তাদের অনেক বেশি উপকার হয়। নিশ্চয়ই আমাদের এই প্রত্যাশা, যদি আপনাদের কোনো রকমের উপকার হয়ে থাকে, আমরা সবাই খুশি। আপনারা জানেন রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন বাংলা ভিশনে আমাদের এই আয়োজন করছি আমরা। আমাদের এর পরবর্তী আয়োজন হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা জানি সারা বাংলাদেশে বহু পরীক্ষার্থী আছে এবং এইটি হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাই হচ্ছে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এটার সাথে আমাদের কোমলমতি ছোট ছোট ছেলেমেয়েরা সম্পৃক্ত। আমাদের আগামী অনুষ্ঠান, আগামী সপ্তাহের অনুষ্ঠান হবে এই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। আমি আশা করব আপনারা যারা আজকে এখানে আছেন সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যাদের পরীক্ষার্থী আছে, বিশেষ করে আপনার অভিভাবক যারা পরীক্ষার্থী আছে, তাদেরকে বলবেন আগামী সপ্তাহে আমাদের বাংলা ভিশনের 5:20-এ আপনাদের সঙ্গে আমরা থাকব। আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকুন, ভালো রাখুন।